আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ওকে, তো সবার আগে বলে দিই, এই পিডিএফটা কিন্তু আমি অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি এবং সেখান থেকে সবাই কালেক্ট করে নিয়েছো আশা করি। তো তোমরা যারা পিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে পিএসসি যে নোটিশটি জারি করেছে, তোমরা জানো যে পিএসসির একটা নোটিশ জারি করেছে টিচার নিয়োগ করবে। তো সেখানে তার মানে এক্সাম ডেটও কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেপ্টেম্বরের দিকে টেন্টেটিভ ডেট আছে, যদিও ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। তো সেখানে যদি তোমরা সিলেবাসটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সিলেবাসে তোমরা দেখতে পাবে, তোমাদের সেই সিলেবাসে একটা পোর্শন আছে যেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এটা তোমাদের সিলেবাসে আছে এবং এটা পড়তে হবে। এবং সবার প্রথমে বলে দিই, এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার চ্যাপ্টারটা একটু ভাস্ট চ্যাপ্টার, অনেকটা বড় চ্যাপ্টার, কিন্তু সেখানে তোমাদের একটা টাইম পিরিয়ড মেনশন করে দিয়েছে, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পুরোটা পড়তে হবে না। সেখানে তোমরা যদি দেখো, তোমাদের টাইম মেনশন করে দিয়েছে 1340 থেকে। তার মানে সেটা হচ্ছে দ্য এজ অফ চসার। ওকে, তো এজ অফ চসার থেকে অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়তে বলেছে ইংলিশ লিটারেচার এই পোর্শনটা। তো তোমাদের আমরা যদি নর্মালি ইংলিশ লিটারেচারের কথা বলি, আমরা প্রথমে পাবো যে তোমরা জানো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যেটা সবাই আমরা জানি অ্যাংলো স্যাক্সন, বা এটাকে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডও বলতে পারি। তো এর সময়কালটা ছিল মোটামুটি 450 থেকে 1066। এই 1066-এ নরমান কনকোয়েস্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে একটা ফ্রেঞ্চ আধিপত্য বিস্তার হচ্ছে। তো যাই হোক, এই যে অ্যাংলো সেকশন পিরিয়ড, এটা 450 থেকে 1066, এটাকে আমরা মোটামুটি অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা এটাকে বলে থাকি। এবং তারপরে আসে আমাদের কি মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড, যার টাইম পিরিয়ডটা মোটামুটি আমরা বলতে পারি 1066 থেকে 1500। এটা হচ্ছে টাইম পিরিয়ড। এবং তারপরে আসে রেনেসা। এইভাবে পরপর মোটামুটি টাইম পিরিয়ড মোটামুটি সবাই কম বেশি জানো এটুকু। তো আমাদের এই যে মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যেই পড়ছে এই যে দ্য এজ অফ চসার। দেখো এখানে 1340 থেকে 1400। তো এটা হচ্ছে মিডল ইংলিশের মধ্যে পড়ছে এবং আমাদের সেই মিডল ইংলিশ থেকে পড়তে বলেছে সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস। তো আমরা অ্যাংলো সেকশন পিরিয়ড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব না, যেহেতু ওটা আমাদের সিলেবাসে নেই, বা কোনো একটা অন্য টাইমে আলোচনা করা যাবে। তো আমরা মোটামুটি সেই মিডল ইংলিশ পিরিয়ডের দ্য এজ অফ চসার থেকে আজকে টেক্সট অ্যানালিসিস শুরু করব। ওকে, সরি, টেক্সট অ্যানালিসিস না, মানে আমি তোমাদের এই নোটসটা দিয়েছি এবং বলেছিলাম এটা একটু অ্যানালিসিস করে দেবো। তো সেটা আমি করছি আজকের ভিডিওতে। এবং যদি আমি এই নোটসটা তোমাদেরকে তোমরা যদি দেখো, এই নোটসটা আমি তোমাদেরকে দিয়েছি এবং এখানে আমি বাংলাতেও তোমাদের এই নোটসটা আসে শেষের দিকে, এবং আমি বলেছিলাম তোমরা এই বাংলা পোর্শনটা আগে একটু ভালো করে পড়ে নেবে, তাহলে কী হবে, তোমাদের এই নোটসটা বুঝতে সুবিধা হবে, মানে অসুবিধা হবে না। তারপরে মানে বাংলাটা পড়ে ইংলিশটা পড়তে বলেছিলাম। আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এই যে এখান থেকে বাংলা, এই নোটসটার বাংলা করা আছে, আমি তোমাদেরকে বলেছি এটা একটু ভালো করে পড়ে নেবে। ইজি বিষয় আছে, একদম সহজ ভাষায় লেখা, বুঝতে কারোর অসুবিধা হবে না। তারপরে ইংলিশটা পোর্শনটা পড়ে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে এজ অফ চসার থেকে মোটামুটি তোমাদের আর কোনো কোশ্চেন আটকাবার কথা নয়। দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা বড় একটা জায়গা। ওকে, তো সেই জায়গাটা সব তোমাদেরকে পড়তে হবে না, আমি যেটুকু দিয়েছি তোমাদের সেটুকু পড়বে। এবং একটা কথা বলে রাখি, এর থেকে কিন্তু বাদ দেওয়ার কোনো জায়গা নেই, সবটাই পড়তে হবে, ভালো করে একটু পড়ে নিতে হবে। কারণ আমি বাদ দিয়েই তোমাদের জন্য ছোট ছোট পয়েন্ট করে সাজিয়ে, মানে পরপর সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা এই বাংলা পোর্শনটাও চেষ্টা করবো ভিডিও শেষে একটুখানি ডিসকাস করার। তো আমরা প্রথম দিকে চলে যাচ্ছি এবং এই এজ অফ চসার, এটার আমরা আজকের একটু অ্যানালিসিস করে দিচ্ছি। আমি তোমাদের যে জায়গাগুলো মেনলি, দেখো এই টেক্সটার মানে বা এই পিডিএফটার আমি কিন্তু লাইন বাই লাইন অ্যানালিসিস করবো না, কয়েকটা জায়গা আমার অ্যানালিসিস করা প্রয়োজন, সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দেবো। তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে, কারণ এই লাইন বাই লাইন পড়তে গেলে পুরো এটা অনেকটাই টাইম চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এজ অফ চসার, এটা যদি আমরা বলে থাকি, টাইম পিরিয়ডটা মোটামুটি বললাম যে 1340 থেকে 1400। কিন্তু চসার এজ এ রাইটার যদি আমরা সেই টাইম পিরিয়ডটা দেখি, তাহলে কিন্তু সেই টাইম পিরিয়ডটা আমরা ধরবো 1343 থেকে 1343। মানে আমি যেটা বলতে চাইলাম, এজ অফ চসার টাইম পিরিয়ডটা পাচ্ছি আমরা 1340 থেকে। কিন্তু আমরা যদি চসার এজ এ রাইটার দেখি, তাহলে তার কিন্তু এই 1343 থেকে টাইম পিরিয়ডটা পাচ্ছি। ওকে, তো এই সময়কালে মোটামুটি লিটারেচারে কী প্রভাব পড়েছিল, যে ব্যাপক প্রভাব পড়েছিল, এবং এই লিটারেচারের দিক থেকে দেখতে গেলে এই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখব মিডল ইংলিশের ডেভেলপমেন্ট।
এবং তার পাশাপাশি সামাজিক অর্থনৈতিক যে পরিবর্তনগুলো এসেছিল যে, এবং বিশেষ করে এখানে একটা বড় মাত্রায় পলিটিক্যাল আনরেস্ট দেখা গেছিলো, সেগুলো আমরা জানবো। এই মোটামুটি আমি তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ এগুলো সাজিয়েছি এবং এই পয়েন্ট ওয়াইজ এগুলো একটু ডিসকাস করে দেবো তোমাদের আজকের এই ভিডিওতে, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো মোটামুটি আমরা শুরু করছি। বা দ্য এজ অফ চসারের প্রথম পয়েন্টটা যদি আমরা দেখি, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক ইনফ্লুয়েন্স। তো অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারি, মানে বিষয়টা কি, যদি আমরা হিস্ট্রি, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইনফ্লুয়েন্সটা দেখি, মানে আমাদের সেই পলিটিক্যালি এবং হিস্টোরিক্যালি এবং সোশ্যালিক্যালি কয়েকটা ইনসিডেন্ট ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এই সময়কালকে। সেই ইনসিডেন্টগুলো আমরা জানবো। তারপরে এখানে আমরা জানবো কিছু লিঙ্গুইস্টিক এভালুয়েশন অ্যান্ড মিডল ইংলিশের ডেভেলপমেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মিডল ইংলিশের ডেভেলপমেন্ট, সেটা আমরা দেখব। এবং তারপরে এখানে কিছু লিটারেরি টেকনিক বা কিছু লেখার কিছু ধরন, কিছু টেকনিক আমাদেরকে জিওফ্রে চসার উপহার দিয়েছেন, সেগুলো আমরা একটু দেখব ভালো করে, বিশেষ করে আয়াম্বিক পেন্টামিটারের ব্যবহার, তাই না? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জায়গা, মেজর রাইটার্স অ্যান্ড ইনডেপথ অ্যানালিসিস অফ দেয়ার ওয়ার্কস, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মানে সেই সময়কার মোস্ট মেজর রাইটার যারা ছিলেন এবং তাদের ওয়ার্কস, তাদের লেখনীগুলো আমরা আলোচনা করব। তারপরে দ্য এজ, লিগাসি অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অন লেটার লিটারারি মুভমেন্ট, এবং এই জিওফ্রে চসার কিন্তু পরবর্তীকালে মানে যারা রাইটার ছিলেন তাদের জন্য একটা মিডল ইংলিশের ডেভেলপমেন্ট, একটা লম্বা পথ, একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। মিল্টন বলো, শেক্সপিয়ার বলো, স্পেন্সার বলো, এদের জন্য এইগুলো আমরা পরপর দেখব। তো চলো আমরা এবার পয়েন্ট ওয়াইজ বা এক থেকে বা এই যে পয়েন্টগুলো দেখালাম সেই হিসেবে একটু আলোচনা করার চেষ্টা করি। তো এখানে আমি যেমনটা বলেছি তোমাদের পুরো লাইন বাই লাইন যাবো না, আমরা মেন জায়গাগুলো একটু কভার করার চেষ্টা করব। প্রথমে দেখো, তোমরা এখানে দেখতে পাবে একটা ইনসিডেন্ট হয় যেটা হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, ঠিক আছে? 100 ইয়ার্স ওয়ার খুবই ইম্পর্টেন্ট। এই একটা যুদ্ধ মোটামুটি 100 বছরের যুদ্ধ যেটাকে বলা হয়, বাট 100 বছরের বেশি সময় ধরে এটা চলেছিল। তো এখানে থেমে থেমে হয়েছিল যদিও যুদ্ধটা। তো এটা মোটামুটি দুটো দেশের মধ্যে আমরা বলতে পারি, ইংল্যান্ড আর হচ্ছে ভার্সেস আমরা বলতে পারি ফ্রান্স। ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্সের মধ্যে যুদ্ধটা হয়, একটা তাদের মধ্যে একটা টেরিটোরিয়াল ডিসপিউট ছিল, আরও অনেকগুলো কারণ ছিল, বাট এটাও একটা কারণ, টেরিটোরিয়াল ডিসপিউটস অ্যান্ড ইট ক্লেমস টু ফ্রেঞ্চ থ্রন। আচ্ছা, এখানে আমি যেটা বললাম, এই যে ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্সের মধ্যে এটা হয়েছিল, ঠিক আছে? এবং সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই যুদ্ধে কিন্তু আমরা মানে আমাদের জিওফ্রে চসার সে নিজে পার্টিসিপেট করেছিল ইংল্যান্ডের হয়ে, ঠিক আছে? সে কিন্তু পার্টিসিপেট করেছিল ইংল্যান্ডের হয়ে, এবং এখানে ফ্রেঞ্চ আর্মি দ্বারা সেই জিওফ্রে চসারকে ক্যাপচার করা হয়, ঠিক আছে? আর ইংল্যান্ডে তখন সেই এডওয়ার্ড থার্ড ছিল, সে আবার মানে জিওফ্রে চসার এডওয়ার্ড থার্ডের খুব পছন্দের মানুষ ছিলেন, সেই জন্য একে এই ফ্রেঞ্চ থেকে এডওয়ার্ড থার্ড তাকে 16 পাউন্ডের ভিত্তিতে, ঠিক আছে? এই 16 পাউন্ডটা আমি তোমাদের এই নোটস হয়তো কোথাও মেনশন করিনি, 16 পাউন্ডের ভিত্তিতে তাকে ছাড়িয়ে আনে, মানে যেটাকে আমরা বলে থাকি র্যানসাম, বা যেটাকে আমরা বলে থাকি পণ মুক্তি, হ্যাঁ হিন্দিতে যেটাকে ফিরতি, এরকম কিছু একটা বলে, ঠিক আছে? তো এই যুদ্ধে অংশগ্রহণ করে ক্যাপচার হন এবং তাকে ছাড়িয়ে আনা হয় 16 পাউন্ডের ভিত্তিতে। ওকে, আচ্ছা, তারপরে এখানে এই 100 ইয়ার্স ওয়ারের ফলে আরেকটা ইনসিডেন্ট, যেটা হচ্ছে আমরা ইংলিশ চ্যানেল যেটাকে চিনি, সেটা তখন কিন্তু ফ্রেঞ্চের অধীনে ছিল, বাট ইংলিশ চ্যানেল এখন আমরা মোটামুটি বলতে পারি ইংল্যান্ডের কর্তৃত্বের অধীনে আছে ইংলিশ চ্যানেলটা, ঠিক আছে? আচ্ছা, এই যুদ্ধের মোটামুটি কাহিনীর মানে এই যুদ্ধের ইম্প্যাক্ট কিছুটা বা আলোচনা আমরা দেখতে পাবো নাইটস টেলে। কার লেখা? সেটা জিওফ্রে চসারের লেখা নাইটস টেলে। এখানে আমরা এই মোটামুটি বিষয় কিছু এখানে জানতে পারবো, চসার তুলে ধরেছেন সেই নাইটস টেল। আচ্ছা, এই চসার মানে জিওফ্রে চসার এর কিন্তু একটা রয়্যাল কানেকশন ছিল ভালো, ঠিক আছে? তার চসার সম্পর্কে আমরা যদিও রেখেছি, সেটা আলোচনা করার সময় আমি সেটা বলবো, জাস্ট এখন একটু বলে দিই। চসারের মোটামুটি একটা কানেকশন ছিল, একটা রয়্যাল কোর্টের সঙ্গে কানেকশন ছিল, যার ফলে যেটা তাকে হেল্প করেছিল তার এমপ্লয়মেন্টের জন্য, তার এডুকেশনের জন্য, ঠিক আছে? সেগুলো আমরা দেখবো, এর পরেই আছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আরেকটা ইনসিডেন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে ব্ল্যাক ডেথ, যার টাইম পিরিয়ডটা ছিল মোটামুটি 1347 থেকে 1351। এই সময় কি হয়, একটা মহামারী হয়েছিল, মেনলি সেই মহামারীটা হয়েছিল কি প্লেগ।
প্লেগ হয় এবং যার ফলে 1/3 পপুলেশন অফ ইংল্যান্ড, ঠিক আছে, 1/3 পপুলেশন, এবং সেটা আমরা মোটামুটি 4 মিলিয়ন ধরে নিতে পারি, ঠিক আছে, 4 মিলিয়ন, সেই 1/3 পপুলেশন কী হয়, ওয়াইপড আউট হয়ে যায়, মানে মোটামুটি মারা যায় আর কি। তো এর ফলে কি হয়, এর ফলে আমরা দেখব যে মানে সোশ্যাল যে ইমব্যালেন্স একটা হবে, এবং তারপরে কাজের জন্য যে ওয়ার্কারদের একটা শর্টেজ দেখা যাবে, ওকে, যার ফলে মজুরি বৃদ্ধি পাবে, পরবর্তী ইনসিডেন্ট ঘটবে, একটা পেজেন্টের রিভোল্ট হবে, ওকে। তো এই ইনসিডেন্টগুলো মোটামুটি এই সময় হয়েছিল। তো ব্ল্যাক ডেথ এই একটুখানি মনে রাখবে এই জিনিসটা। এবং যার বর্ণনা আমরা পাবো পিয়ার্স প্লাউম্যান, এটা হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা, উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। পিয়ার্স প্লাউম্যানে এর মোটামুটি তুলে ধরেছেন ডেথ, মোরালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই যে পিয়ার্স প্লাউম্যান, এটাও ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক, সেটা উইলিয়াম ল্যাংল্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করবো, সেখানেও এটা সম্পর্কে আছে, আমি তোমাদেরকে সেটা ডিসকাস করব, ঠিক আছে। আরেকটা ঘটনা ঘটেছিল, দ্য ডিক্লাইন অফ ফিউডালিজম। ফিউডালিজমের পতন হয় সেই সময়, মানে যেটাকে আমরা সামন্ততন্ত্র বলতে পারি। কেন? কারণ এই সময় হচ্ছে একটা লেবার শর্টেজ দেখা যায়, যেমনটা বললাম। দেখো, এই যুদ্ধ 100 ইয়ার্স ওয়ার হয়েছে, ঠিক আছে, ব্ল্যাক ডেথ হয়েছে, এর ফলে কি হয়, লেবার শর্টেজ হয়েছিল। আরও এই যে আরও একটা ঘটনা, এই 100 ইয়ার্স ওয়ারের ফলে এই যুদ্ধের পরিচালনার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়েছিল। সেই প্রয়োজনটা মেটানোর জন্য জনসাধারণের উপর ট্যাক্সেশনটা বৃদ্ধি করা হয়, এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে। সেটা আমি তোমাদেরকে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোল করে দিয়েছিলাম, বাট তোমরা সেখানে ম্যাক্সিমাম আনসার ভুল করেছিলে, আমি সেটা বলে দিচ্ছি, এরপরেই আছে। তো এখানে মোটামুটি ডিক্লাইন অফ ফিউডালিজম, সেই বললাম লেবার শর্টেজ হয়, যার ফলে কি হয়, হায়ার ওয়েজেস অ্যান্ড মোর মোবিলিটি ফর পেজেন্টস। তারপরে কি হয়, এটার ফলে এই যে সিস্টেমটা, এই যে ফিউডালিজম সিস্টেমটা বিগ্যান টু ব্রেক ডাউন, সেটা একটা ভাঙতে শুরু করে, যার ফলে একটা সোশ্যাল টেনশন একটা সেই সময়কার সমাজে পড়েছিল। দ্য ক্যান্টারবেরি টেল রিপ্রেজেন্টস আ ক্রস সেকশন অফ মেডিয়েভাল সোসাইটি ফ্রম নাইটস টু পেজেন্ট। এই ক্যান্টারবেরি টেলসে আমরা চসারের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে ধরে থাকি, সেখানে মোটামুটি কিন্তু চসার বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, সমাজের বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে সেই সময়কার ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার ঘটনা তিনি দেখিয়েছেন। সেখানে আমরা নাইটের ক্যারেক্টার থেকে পেজেন্টের ক্যারেক্টার পাবো, পার্ডনের ক্যারেক্টার পাবো, ঠিক আছে, দ্য ওয়াইফ অফ বাথ ক্যারেক্টার পাবো, প্রচুর সেখানে আছে, মিলারের ক্যারেক্টার পাবো আমরা, ঠিক আছে। তো এই যে মানে ক্যান্টারবেরি টেলস, এটা সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে এই পিডিএফটাতে। আচ্ছা, প্রেজেন্ট রিভোল্ট যেটা বলছিলাম, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট। এই যে এই লাইনটা দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন হয়। আমি তোমাদের এই ডিটো লাইনটা তুলে দিয়েছিলাম, এবং এ মেজর আপরাইজিং এগেনস্ট ট্যাক্সেশন অ্যান্ড ফিউডাল অপারেশন। এই যে ট্যাক্সেশনের ফলে একটা বিদ্রোহ শুরু হয়, মানে এই যে যুদ্ধের অর্থ ব্যয়ভার চাপিয়ে দিয়েছিল জনগণের উপরে, যার ফলে ট্যাক্স নেওয়া শুরু করেছিল। তো এটা নিয়ে একটা মুভমেন্ট শুরু হয়, এবং এটা কে নেতৃত্ব দিয়েছিল, এই লাইনটাই তুলে দিয়ে আমি প্রশ্ন দিয়েছিলাম। সেখানে ওয়ার্ড টাইলার অপশান দিয়েছিলাম, জন ওয়াইক্লিফ দিয়েছিলাম, কিং রিচার্ড টু দিয়েছিলাম, এরকম অপশান দিয়েছিলাম। তোমরা ম্যাক্সিমাম আনসার করেছিলে জন ওয়াইক্লিফ, যেটা পুরোপুরি রং আনসার। এখানে সঠিক আনসার হবে ওয়ার্ড টাইলার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, এটা একটু মনে রাখবে অবশ্যই। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা হয়, এই যে এই মানে মুভমেন্টটা ক্রাশ ডাউন করেন বা কে ছত্রভঙ্গ করেন বা এর মোটামুটি বিরোধিতা করেন কে, সেটা হচ্ছে কিং রিচার্ড টু। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, উইলিয়াম ল্যাংল্যান্ডের পিয়ার্স প্লোম্যান ইজ ডিপলি সিম্প্যাথেটিক টু দ্য প্লাইট অফ দ্য পুয়ার। এবং এই যে পেজেন্ট সম্পর্কে, রিভোল্ট সম্পর্কে বা পেজেন্টের হয়ে সাপোর্টে লেখালেখি করেছেন উইলিয়াম ল্যাংল্যান্ড পিয়ার্স প্লোম্যানে, ঠিক আছে। চলো, এবং এই সময় মোটামুটি ক্যাথলিক চার্চের খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা ছিল, হ্যাঁ। দ্য রোল অফ করাপশন অ্যান্ড রোল অফ করাপশন অফ দ্য চার্চ। দেখো, ক্যাথলিক চার্চের খুব একটা ইনফ্লুয়েন্স ছিল সেই সময়, কিন্তু ইনফ্লুয়েন্স থাকলেও সেই সময় চার্চের মধ্যে প্রচুর করাপশানও চলতো, ঠিক আছে, অনৈতিকতা চলতো। তার বিরুদ্ধে লেখনী শুরু করেছিলেন জন ওয়াইক্লিফ। তাকে তিনি মোটামুটি সেই দিক থেকে তার নাম ইম্পর্টেন্ট। তাছাড়া এই যে পিয়ার্স প্লোম্যানেও তার আমরা রেফারেন্স পাই, তার বিরোধিতার প্রসঙ্গ পাবো। এবং জিওফ্রে চসার, সেও কিন্তু তার লেখনীর মাধ্যমে এই চার্চের করাপশানের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন,
ঠিক আছে, এই যে দেখো, দ্য চার্চ ওয়াজ ইমেন্সলি পাওয়ারফুল, সেই সময় চার্চ খুব পাওয়ারফুল ছিল, প্লেগড বাই করাপশন, সিমোনি অ্যান্ড মোরাল ডিকে। এই যে আমরা এই যে লোলার্ড মুভমেন্ট, সেইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে জন ওয়াইক্লিফের কথা বলছিলাম, আর জিওফ্রে চসার এই যে পার্ডোনার, সামোনার, মোটামুটি ক্যারেক্টারগুলোর মাধ্যমে সেই ঘটনাগুলোর তুলে ধরেছেন আমাদের বিভিন্ন রকম ক্যারেক্টারের মাধ্যমে। আর এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোলার্ড মুভমেন্টসটা। জন ওয়াইক্লিফ, এই জন ওয়াইক্লিফকে কী বলা হয় বলো তো? এই জন ওয়াইক্লিফকে বলা হয় দ্য মর্নিং স্টার অফ রিফর্মেশন, জন ওয়াইক্লিফকে বলা হয়ে থাকে। আর তার যে ডিসাইপেল যারা ছিল, যারা শিষ্য তাদেরকে বলা হয় লোলার্ড, LOLLARD, ঠিক আছে। এবং তাদের দ্বারা পরিচালিত মুভমেন্টটা হচ্ছে লোলার্ড মুভমেন্ট। কল ফর চার্চ রিফর্মস ইনফ্লুয়েন্সিং লেটার রিলিজিয়াস ডিবেট। এই লোলার্ড মুভমেন্ট এরা চার্চের যে মোটামুটি করাপশনের বিরুদ্ধে মুভমেন্ট গড়ে তোলে, এবং এই যে কল ফর চার্চ রিফর্ম ইনফ্লুয়েন্সিং লেটার রিলিজিয়াস ডিবেট, এবং সেটা পরবর্তীকালে একটা রিলিজিয়াস ডিবেটে তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাই দেখো, লিঙ্গুইস্টিক এভলিউশন অফ রাইজ অফ মিডল ইংলিশ, এটা পয়েন্টটা আমি যাওয়ার আগে আমি জন চসার সম্পর্কে একটু কিছু বলে দেবো তোমাদেরকে। এই জন চসার মানে একটা পিরিয়ড পুরো তার নামে হচ্ছে দ্য এজ অফ চসার। এর আমি এখানে আসছি, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা আসছি, তবে তার আগে আমরা একটু চসার সম্পর্কে বলে দিই। জন জিওফ্রে চসার, যার নামে একটা পুরো পিরিয়ডের নামকরণ হচ্ছে। কেন? কারণ সে অবভিয়াসলি তোমরা সবাই জানো, সে হচ্ছে সেই সময়কার মোস্ট লিডিং রাইটার বলো, পোয়েট বলো, তিনি ছিলেন। এবং এই জন চসার কিন্তু এর যে বাবা ছিলেন, ঠিক আছে, বাবা একজন মোটামুটি ইংল্যান্ডের সেই সময়কার রিচ মার্চেন্ট ছিলেন, এবং তার বাবা একজন বিশেষ করে ওয়াইন মার্চেন্ট ছিলেন, ঠিক আছে, এবং রিচ। তো এই সূত্রে তার বাবারও কিন্তু মোটামুটি সেই ইংল্যান্ডের রয়্যাল কোর্টের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এবং যেটা তার বাবার নাম হচ্ছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, একটুখানি মনে রাখবে, তার জন চসার, আর তার মা হচ্ছে অ্যাগনেস চসার, ঠিক আছে। চসারটা আমি লিখলাম না, এই দুটো একটুখানি জিনিস মনে রাখবে। এবং এদের সন্তান হচ্ছে জিওফ্রে চসার। এই যেহেতু ওর বাবার একটা ভালো কানেকশান ছিল রয়্যাল কোর্টের সঙ্গে, সেই সূত্রে জন চসারেরও কিন্তু একটা ভালো কানেকশান তৈরি হয়ে যায়। এবং যেটা তার বললাম যে পরবর্তীকালে এমপ্লয়মেন্টের জন্য বা তার বা তার এডুকেশনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছিল। এবং এই চসার কতটা ইম্পর্টেন্ট ছিল, তাকে যখন ক্যাপচার করা হয় তাকে সেই 16 পাউন্ড দিয়ে ছাড়িয়েও আনা হয়েছিল। তার মানে বুঝতে পারছো চসার কতটা ইম্পর্টেন্ট ছিল। এবং এই চসার সম্পর্কে আমরা যদি কয়েকটা কথা বলি, চসারকে তোমরা সবাই জানো মোটামুটি, তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, আরও কয়েকটা নামে কিন্তু তাকে মানে বলা হয়। আমি একটুখানি তোমাদেরকে বলে দিই। দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটা তো সবাই জানো। এটা কে বলেছিলেন জানো? জন ড্রাইডেন। এটা জন ড্রাইডেন। আর ফাদার অফ ইংলিশ পোয়েট্রি তো বলা হয়, এবং এই চসারকে গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেলও কিন্তু বলা হয়, ঠিক আছে, গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেল। এবং এটা মোটামুটি তার যে লেখাটা আছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি, তার জন্য তাকে গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেল বলা হয়। ক্রিসিডি সম্পর্কে আমরা আলোচনা করব, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি। এবং এই জিওফ্রে চসারকে ফাদার অফ ইংলিশ স্টোরি টেলিংও কিন্তু বলা হয়, ঠিক আছে, ফাদার অফ ইংলিশ স্টোরি টেলিং, যেটা তাকে আমরা বলে থাকি মোটামুটি ফার্স্ট স্টোরি টেলার আমরা বলে থাকি। এবং তাকে আরও বলা হয় ফাদার অফ ট্রাভেলাগ লিটারেচার ইন ইংলিশ। ট্রাভেলাগ লিটারেচারের ফাদারও তাকে বলা হয়, কারণ এই চসার হচ্ছে মোটামুটি, যেহেতু তার একটা রয়্যাল কোর্টের সঙ্গে ভালো কানেকশন ছিল, তার ফলে তাকে কি হয়, বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনে তাকে পাঠানো হতো। সেই জন্য সেই সূত্রে তার মোটামুটি ট্রাভেল করার সুযোগ হতো। তিনি ইংল্যান্ড গেছেন, তিনি ফ্রেঞ্চ গেছেন,
এবং সেই সূত্রে কিন্তু তার লেখনীর মধ্যেও কিন্তু তার প্রভাব পড়েছিল। তার লেখনীর পিরিয়ডগুলো আমরা মোটামুটি সেই 3টে পিরিয়ডে ভাগ করতে পারি বা 3টে স্টেজে ভাগ করতে পারি, ফ্রেঞ্চ স্টেজ বা ফ্রেঞ্চ পিরিয়ড, তারপরে ইটালিয়ান পিরিয়ড এবং তারপরে হচ্ছে অবশ্যই ইংলিশ পিরিয়ড। ঠিক আছে, এইভাবে ভাগ করা হয়। তো এই যে জন চসারের একটা রয়্যাল কানেকশন ছিল, এটা আরও ইম্পর্টেন্ট, মানে আরও প্রমিনেন্ট হয়েছিল যখন তিনি বিবাহ করেন ফিলিপ্পা রয়েট। এই ফিলিপ্পা রয়েট কে ছিল? এই ফিলিপ্পা রয়েট ছিল সিস্টার অফ থার্ড ওয়াইফ অফ জন অফ গন্ট। ঠিক আছে, এই ফিলিপ্পা রয়েটকে তিনি বিয়ে করেছিলেন জিওফ্রে চসার। এই ফিলিপ্পা রয়েট ছিল সিস্টার অফ থার্ড ওয়াইফ অফ জন অফ গন্ট। গন্ট হচ্ছে একটা জায়গা এবং সেখানকার ডিউক হচ্ছে জন। এই জনের যে স্ত্রী ছিল, হ্যাঁ, তার যে থার্ড স্ত্রী ছিল, তার সিস্টার ছিল এই ফিলিপ্পা রয়েট। একে তিনি বিবাহ করেন এবং এই সূত্রে কিন্তু তার রয়্যাল কানেকশনটা আরও বেশি প্রমিনেন্ট হয়েছিল। এটাও একটুখানি মনে রাখবে, তার স্ত্রীর নামটা এবং এই কানেকশনটা একটু মনে রাখবে, যেটা চসারের ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট হয়েছিল, মানে গুরুত্বপূর্ণ হয়েছিল তার রয়্যাল কোর্টে মানে পৌঁছানোর জন্য। ঠিক আছে, তো এই যে চসারকে যেগুলো বললাম যে নামে ডাকা হয়, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেল, ফাদার অফ ইংলিশ স্টোরি টেলিং, ফাদার অফ ট্রাভেলগ লিটারেচার ইন ইংলিশ, এইগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো জন চসার সম্পর্কে মোটামুটি আমরা জেনে নিলাম এবং তারপরে তার লাইফ সম্পর্কে আমরা আরও জানবো। বাট আমি এই পিরিয়ডটা সম্পর্কে, এই যে লিঙ্গুইস্টিক এভলিউশন দ্য রাইজ অফ মিডল ইংলিশ, এখান থেকে একটু আলোচনা করছি। এবং এরপরে আমরা যখন এই যে প্রমিনেন্ট রাইটারগুলো পড়বো না, মানে এই এজের যে প্রমিনেন্ট রাইটার, সেখানে আমরা জন চসারের সম্পর্কে সবার আগে পাবো, তাকেই প্রথম পাবো এবং সেখানে আমরা আরও ডিসকাস করব। ঠিক আছে, দেখো এখানে কি বলবো, মানে রাইজ অফ মিডল ইংলিশ, এর আগে পর্যন্ত দেখো যত লেখালেখি হতো মোটামুটি সেইগুলো কি হতো, ল্যাটিনে লেখা হতো এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা হতো। ল্যাটিন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে মোটামুটি লেখা হতো। দেখো নরমান কনকোয়েস্ট হচ্ছে 1066, তারপর থেকে কিন্তু ফ্রেঞ্চ লিটারেচারে একটা আধিপত্য মানে প্রবাহমান ছিল। ফ্রেঞ্চ লিটারেচার এর একটা সময় ছিল সেই সময়, বাট আস্তে আস্তে এই সময় থেকে কিন্তু সেই প্রভাবটা কমতে শুরু করে এবং এখানে ইংলিশের ডেভেলপমেন্ট হতে শুরু করে, মিডল ইংলিশের ডেভেলপমেন্ট হতে শুরু করে এবং তার ফলে কি হয়, পরবর্তীতে মডার্ন ইংলিশের জন্য একটা রাস্তা তিনি তৈরি করে দিয়েছিলেন জিওফ্রে চসার। ঠিক আছে, তো এখানে সেটাই বলা হচ্ছে, চসার বিফোর চসার মোস্ট লিটারেচার ইন ইংলিশ ইন ইংল্যান্ড ওয়াজ রিটেন ল্যাটিন, মানে ইংল্যান্ডের যে লিটারেচারগুলো বেশিরভাগ লেখা হতো সব ল্যাটিন এবং ফ্রেঞ্চে লেখা হতো। ঠিক আছে, চসার প্লেড a crucial role in evaluating Middle English as a literary language. তারপরে এখানে একটা ট্রানজিশন দেখা যায়, এই যে ল্যাটিন ফ্রেঞ্চ টু, এদের থেকে ল্যাটিন ফ্রেঞ্চটা আস্তে আস্তে সেটার প্রভাবটা কমতে থাকছে এবং আস্তে আস্তে ইংলিশের প্রভাবটা বাড়তে থাকছে। এইভাবে এর একটা ট্রানজিশন আমরা দেখতে পাবো। তারপর এখানে মিডল ইংলিশের স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে। ঠিক আছে, মিডল ইংলিশ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তিনি মোটামুটি যে ডায়ালেক্টে লিখতেন সেটা লন্ডন ডায়ালেক্ট ছিল এবং পরবর্তীকালে সেটাই কিন্তু মডার্ন স্ট্যান্ডার্ড ইংলিশে পরিণত হয়েছিল। তিনি নিউ ভোকাবুলারি, ইডিয়মস অ্যান্ড পোয়েটিক স্ট্রাকচার এগুলোর ইন্ট্রোডিউস করেছিলেন। তারপরে হচ্ছে মেট্রিক্যাল অ্যান্ড রাইমিং ইনোভেশনের মধ্যে পিয়ার্স প্লাউম্যানের, সেই যুগের যে উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা পিয়ার্স প্লাউম্যানের অ্যালিটারেশনের ব্যবহার আছে। চসার ইন্ট্রোডিউসেস আইম্বিক পেন্টামিটার, খুবই ইম্পর্টেন্ট এটা। চসার ইন্ট্রোডিউসেস আইম্বিক পেন্টামিটার অ্যান্ড রাইম রয়্যাল, এটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটিং দ্য স্টেজ ফর লেটার পোয়েটস লাইক শেক্সপিয়ার, লাইক মিল্টন। ঠিক আছে, এদের জন্য রাস্তাটা স্টেজটা তিনি তৈরি করে দিয়েছিলেন এই আইম্বিক পেন্টামিটার, রাইম রয়্যাল এগুলো আবিষ্কার করে। যে এই আইম্বিক পেন্টামিটার পরবর্তীতে কিন্তু পোয়েট্রি লেখার জন্য কিন্তু মোস্ট প্রমিনেন্ট মিটার পরিণত হয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে লিটারি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এজ অফ চসার, এটা তোমরা একটুখানি দেখে নেবে। এই জায়গাটা অতটাও আমার মানে বোঝানোর কিছু নেই মনে হচ্ছে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মেজর রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস,
জিওফ্রে চসার সম্পর্কে মোটামুটি আমি তোমাদেরকে একটুখানি পরিচয় দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় এবং ল্যাটিন এবং ফ্রেঞ্চ যখন ডমিনেট করছিল লিটারেচারে, তখন তিনি স্ট্যাবলিশ করেন কি ইংলিশটাকে এস্টাবলিশ করেন অ্যাজ এ লিটারারি ল্যাঙ্গুয়েজ। ওকে, তার এডুকেশন, বার্থ অ্যান্ড ফ্যামিলি এগুলো সম্পর্কে মোটামুটি বলেছি, তাও একবার তোমরা দেখে নেবে। এই জায়গাটা একটু দেখো, আর্লি কেরিয়ার অ্যান্ড মিলিটারি সার্ভিস। অ্যারাউন্ড 1357 চসার বিকাম আ পেজ। পেজ মনে হয়, পেজ মানে কি, পেজ মানে বলতে পারি আমরা পার্সোনাল সার্ভেন্ট বা অ্যাসিস্ট্যান্ট। সার্ভেন্ট বলাটা ঠিক হবে না, অ্যাসিস্ট্যান্ট। তো এই চসার বিকেম আ পেজ ইন দ্য হাউস হোল্ড অফ এলিজাবেথ কাউন্টলেস অফ উইলসের। ঠিক আছে, পেজ হচ্ছে সেই মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা যেটা বলে থাকি, বা পার্সোনাল সার্ভেন্ট আমরা বলে থাকি। তো লেটার পরবর্তীতে যখন তিনি সেই যুদ্ধে ক্যাপচার হন, সেখান থেকে ফিরে আসেন, সেখান থেকে ফিরে আসার পরে তিনি একটা ইম্পর্টেন্ট জায়গা পেয়েছিলেন রয়্যাল কোর্টে। ঠিক আছে, তিনি একজন পেজ হয়েছিলেন, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন। আচ্ছা, এই যে যেমনটা বলেছিলাম 100 ওয়ার্সে তিনি পার্টিসিপেট করেন 1359-এ এবং ক্যাপচার হন ফ্রেঞ্চের দ্বারা। কিং এডওয়ার্ড III, সেই সময় রাজা ছিলেন কিং এডওয়ার্ড III, পেড হিজ র্যানসম, যেটা অ্যামাউন্ট হচ্ছে 16 পাউন্ড, ইন্ডিকেটিং চসার ভ্যালু অ্যাজ এ কোর্ট সার্ভেন্ট। যেটা তাকে ছাড়িয়ে আনা হয়েছিল র্যানসাম দিয়ে, সেটা প্রমাণ করে যে চসারের ভ্যালু কতটা ছিল অ্যাজ এ কোর্ট সার্ভেন্ট। কোর্ট সার্ভেন্ট হিসেবে তার ভ্যালু কতটা ছিল। আফটার হিজ রিলিজ চসার এন্টার্ড রয়্যাল সার্ভিস, এই যে তার রিলিজের ফলে চসার এন্টার্ড রয়্যাল সার্ভিস অ্যাজ এ কোর্টিয়ার অ্যান্ড ডিপ্লোম্যাট। তাকে বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনে কিন্তু তারপর থেকে তাকে পাঠানো হতো। এই জায়গাটাও ইম্পর্টেন্ট, চসার এতটা ইম্পর্টেন্ট ছিল, দেখো তাকে লাইফ টাইম অ্যানুইটি দেওয়া হতো বাই কিং এডওয়ার্ড III। ঠিক আছে, লাইফ টাইম অ্যানুইটি মানে তার আমরা যেটাকে বলতে পারি আমরা চাকরির পরে যে পেনশনটা পায় সেটাকে বলতে পারি। ঠিক আছে, কনফার্মিং হিজ রোল অ্যাজ এ ট্রাস্টেড সার্ভেন্ট হিসেবে তাকে অ্যানুইটি দেওয়া হয়েছিল, মানে লাইফ টাইমের জন্য এডওয়ার্ড III দ্বারা। হি ট্রাভেল টু ফ্রান্স অ্যান্ড ইটালি অন ডিপ্লোম্যাটিক মিশন এক্সপোজ, এই কথাটা আমি বারবার বলেছি, এবং যার ফলে তার লিটারেচারেও কিন্তু প্রভাব পড়েছিল। এক্সপোজিং হিম টু দ্য ওয়ার্কস অফ দান্তে, এবং তিনি এই যে ইটালিতে এই যে দান্তে, পেট্রাক, বোকাসিও এদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন। ঠিক আছে, এবং এদের লেখনীর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তিনি লেখা শুরু করেছিলেন। লিটারারি ইনফ্লুয়েন্সের মধ্যে দেখো তার লেখাটাকে আমি যেমনটা বলেছিলাম 3টি ভাগে বা 3টে স্টেজে আমরা বলতে পারবো। তার লেখার মধ্যে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ছিল, ইটালিয়ান ইনফ্লুয়েন্স, আর হচ্ছে ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স, বা এটাকে আমরা বলে ইংলিশ ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের মধ্যে তিনি যে লেখাটা লিখেছিলেন, যে লেখাটা খুবই ইম্পর্টেন্ট, দ্য বুক অফ দ্য ডাচেস রোমান ডেলারোস। ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট খুবই। এই রোমান ডেলারোস এটা হচ্ছে একটা কি অ্যালিগরিক্যাল, ঠিক আছে, অ্যালিগরিক্যাল ড্রিম ভিশন এক্সপ্লোরিং কোর্ট লীলা। তারপরে এই যে বুক অফ দ্য ডাচেস এটা তিনি লিখেছিলেন জন অফ গন্টের স্ত্রী যখন মারা যান, তখন তিনি এটা লিখেছিলেন। জন অফ গন্ট আগেই আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে, মানে সেই গন্টের ডিউকের স্ত্রী যখন মারা যান তখন তিনি এটা লিখেছিলেন। বুক অফ দ্য ডাচেস এটা হচ্ছে একটা এলিজি। এগুলো ইম্পর্টেন্ট ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের মধ্যে। ইটালিয়ান ইনফ্লুয়েন্সের মধ্যে আছে দ্য ডেকামেরন, বোকাসিও, ডিভাইন কমেডি, দান্তে, এদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন তিনি। এই জায়গাটা না দেখে তোমরা এই জায়গাটা দেখে আরও ভালো বুঝতে পারবে। এই যে আর্লি ওয়ার্কস, ইটালিয়ান ওয়ার্কস, এই আর্লি ওয়ার্কস এটা মানে হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্কস। ফ্রেঞ্চ ওয়ার্কসের মধ্যে আমি বললাম দ্য বুক অফ দ্য ডাচেস অ্যান্ড অ্যালিজি ফর ব্লানশি অফ ল্যাঙ্কাস্টার, দ্য ওয়াইফ অফ জন অফ গন্ট, এটা তো তোমাদের বলেছি। ফলোজ দ্য ড্রিম ভিশন ট্র্যাডিশন ইনফ্লুয়েন্স বাই ফ্রেঞ্চ পোয়েট্রি দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এটা লিখেছিলেন। এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নামগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে। তারপরে দেখো দ্য হাউস অফ ফেম, এটাও লিখেছিলেন তিনি ফ্রেঞ্চ ওয়ার্কসের মধ্যে। দ্য হাউস অফ ফেম, এ স্যাটারিক্যাল ড্রিম ভিশন এক্সপ্লোরিং দ্য নেচার
of fame and fortune influenced by Dante's divine comedy. এই যে হাউস অফ ফেম, এটা হচ্ছে একটা কি ড্রিম অ্যালিগোরিক্যাল টাইপ, ঠিক আছে। এখানে দেখা যাবে এরকম দ্য ন্যারেটার গাইডেড বাই অ্যান ইগল, ঠিক আছে, ভিজিটস, তিনি ভিজিটস করছেন, হি ভিজিটস ফেমস হাউস, ফেমস প্যালেস। ওকে, তারপরে ইটালিয়ান পিরিয়ডটা আমরা যদি আসি, এখানে আমরা পাবো দ্য পার্লামেন্ট অফ ফলস, দ্য পার্লামেন্টস অফ ফাউলস, আর ড্রিম ভিশন, এটাও একটা ড্রিম ভিশন, অ্যান্ড বার্ডস ডিবেটিং লাভ অ্যান্ড ম্যারেজ পসিবলি রিটেন ফর দ্য ম্যারেজ অফ কিং রিচার্ড টু, ঠিক আছে, কিং রিচার্ড টু এর ম্যারেজের উদ্দেশ্য করে তিনি এটা মোটামুটি লিখেছিলেন। তারপরে আছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি, 1382 মোটামুটি টাইম পিরিয়ড, এটা 1386 এর মধ্যে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এটা একটা ট্রাজিক রোম্যান্স অফ লাভ, ট্রাজিক রোম্যান্স অফ ফেট অ্যান্ড বিট্রায়াল, ঠিক আছে। এবং এটাকে বলা হয় বেস্ট ন্যারেটিভ ওয়ার্ক। এখানে রাইম রয়্যাল স্ট্যাঞ্জার ব্যবহার হয়েছিল এই যে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডির মধ্যে, রাইম রয়্যাল স্ট্যাঞ্জার ব্যবহার আমরা এখানে কিন্তু দেখতে পাবো। ওকে, আর ফ্রেঞ্চ ওয়ার্কের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি এখানে তোমাদের দিইনি, 1 2 3, জাস্ট একটু নামটা মনে রাখবে, দ্য কমপ্লেইন্ট আনটু পাইট, EYANT, এটা একটু মাথায় রাখবে, দ্য কমপ্লেইন্ট আনটু পাইট, জাস্ট নামটা একটু মনে রাখবে, ঠিক আছে। ইটালিয়ান ওয়ার্কসের মধ্যে এই দুটো খুবই ইম্পর্টেন্ট, পার্লামেন্ট অফ ফাউলস, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি। আরও একটা নাম তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে দ্য লেজেন্ড অফ গুড ওমেন, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। দ্য লেজেন্ড অফ গুড ওমেন, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এবং এই দ্য লেজেন্ড অফ গুড ওমেনে হেরোইক কাপলেটের ব্যবহার হয়েছিল, ঠিক আছে, ইউজ অফ ফার্স্ট হেরোইক কাপলেট। ওকে, এটা একটু মনে রাখবে। এবং তারপরে ইংলিশ পিরিয়ডের মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। এবং এই ক্যান্টারবেরি টেলস মানে খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে তোমাদের হয়তো আর বলার কিছু নেই, অনেকে কম বেশি জানো এটা সম্পর্কে। ক্যান্টারবেরি টেলস সম্পর্কে এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে, বাট আমি সেগুলো এখানে তোমাদের ভিডিওতে জাস্ট এগুলো বলছি না, তবু একটুখানি বলে দিচ্ছি, কারণ এটা বলতে গেলে অনেকটাই, মানে ক্যান্টারবেরি টেলসের জন্য আলাদাই একটা ভিডিও দরকার, ঠিক আছে, তোমরা এগুলো একটুখানি দেখে নেবে, ছোট ছোট করে দেওয়া আছে, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ক্যান্টারবেরি টেলস মোটামুটি আমরা জানি সেই 30 জন পিলগ্রিমসের কথা, হ্যাঁ, 29 + 1 29 জন, আর হচ্ছে আমাদের জিওফ্রে চসার একজন, 30 জন পিলগ্রিমস, এরা মোটামুটি সেই থমাস বেকেটের টম্বের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, এবং তারা মোটামুটি যেখানে মিট করে সেটা হচ্ছে ট্যাবার্ডিনে মিট করে, ঠিক আছে, ট্যাবার্ডিন ইন সাউথ ওয়ার্ক, সেখানে মিট করে, এবং তারা থমাস বেকেটের টম্বের উদ্দেশ্যে যাত্রা করে, এবং সেখানে ঠিক হয়েছিল মোটামুটি। এবং এই ইনের কিন্তু যে হোস্ট ছিলেন সে, তার নাম হচ্ছে হ্যালিবিলি, এটা একটু মাথায় রাখবে। এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এখানে স্পেলিংটা একটুখানি মিস্টেক আছে, মানে স্পেলিংটা এরকম না, হ্যারি বেইলি হবে, ঠিক আছে। স্পেলিংটা হ্যারি বেইলি হবে, HARRYBAILLY, হ্যারি বেইলি হবে, এই নামটা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো একটুখানি তোমরা দেখে নেবে, আমি এগুলো নিয়ে ডিসকাস করছি না, কারণ এখানে করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, ছোট ছোট করে দেওয়া আছে, তোমরা একটু অবশ্যই এটা দেখে নেবে। ওই যেটা বলছিলাম যে মানে ইনে এটাই ঠিক হয় যে 29 জন, 29 + 1 মানে 30 জন, কি হবে যে তারা যাওয়ার সময় দুটো করে গল্প বলবে এবং আসার সময় দুটো করে
গল্প বলবে। তার মানে এখানে হচ্ছে টোটাল 30 জন, 30 ইন্টু এক একজন 4টে করে গল্প বলবে, 30 ইন্টু 4 সমান সমান 120টা হওয়ার কথা, ঠিক আছে। বাট সেখানে 120টা কমপ্লিট হয়নি, সেখানে কমপ্লিট হয়েছিল 24টা মতো কমপ্লিট হয়েছিল। এবং চসার যে দুটো বলেছিল সেটা হচ্ছে দ্য পার্সনস টেল, চসার যে দুটো গল্প বলেছিল এখানে PA, ঠিক আছে, দ্য পার্সনস টেল, আর একটা হচ্ছে দ্য টেল অফ ম্যালিবি। দ্য টেল অফ ম্যালিবি, এই দুটো চসারের। চলো, এটা নিয়ে আমি আর বলছি না, তোমরা এটা দেখে নেবে এবং এটার উপরে আমি আলাদা একটা ভিডিও করবো, সেজন্য এখানে আর কিছু বলছি না, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। চসার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার, এটা আমি বলেছি তোমাদের যে মিডিল ইংলিশের ডেভেলপমেন্ট, তারপরে তিনি আয়াম্বিক পেন্টামিটারের সূত্রপাত করেন, তাছে এগুলো কিছু টেকনিকের তিনি ব্যবহার শুরু করেছিলেন, কিছু ইডিয়ামসের ব্যবহার শুরু করেছিলেন, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল ক্রিটিক ছিল তার লেখার মধ্যে। এবার আমরা আসবো লেটার, লাইফ অ্যান্ড ডেথ। এখানে চসার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তিনি মারা যান October 25, 1400, পসিবলি ডিউ টু ওল্ড এজ অর ইলনেসের জন্য মেনলি মারা যান এবং ওল্ড এজের জন্য। এবং তাকে হি ওয়াজ বারিড ইন ওয়েস্টমিনিস্টার অ্যাবি। ওয়েস্টমিনিস্টার অ্যাবি হচ্ছে তোমরা জানো লন্ডনের মানে ইংল্যান্ডের সেই জায়গা যেখানে মানে সেই নাম করা এদের সমাধিস্থ করা হয়। এবং এখানে তিনি চসার বিকামিং দ্য ফার্স্ট রাইটার টু বি অনার্ড ইন হোয়াট ইজ নাও নোন অ্যাজ পোয়েটস কর্নার। চসার হচ্ছে সেই রাইটারদের মধ্যে প্রথম ব্যক্তি যাকে সেখানে সেই বারিট করা হয়েছিল এবং সেই কর্নারটা যেখানে বারিট করা হয়েছিল সেই প্লেসটার নাম এখন বর্তমানে পোয়েটস কর্নার, ঠিক আছে। চসারকে প্রথমেই সেখানে করা হয়। চসার্স লিগ্যাসি অ্যান্ড ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স অন লেটার রাইটার্স। এই চসার কিন্তু যেমনটা বলেছিলাম আমরা, এডমন্ড স্পেন্সার, শেক্সপিয়ার, জন মিল্টন, এদের জন্য রাস্তা প্রশস্ত করে দিয়েছি, মানে স্টেজটা তিনি সাজিয়ে দিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এদের সুবিধা হয়েছিল সেই স্টেজে পারফর্ম করার জন্য। তারপরে তিনি লন্ডন ডায়ালেক্টে ব্যবহার করেছিলেন, সেটাও আমরা দেখেছি। এবার আসবো আমরা উইলিয়াম ল্যাংল্যান্ড সম্পর্কে। উইলিয়াম ল্যাংল্যান্ড, জন চসার, মানে সেই যে আমরা মেজর রাইটার অ্যান্ড দের ওয়ার্কস করছিলাম সেখানে আমরা প্রথম চসারকে পেলাম এবং তারপরে হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড। ইনি যথেষ্ট ইম্পর্টেন্ট মানে নাম সেই সময়কার, এবং তার লেখা হচ্ছে পিয়ার্স প্লাউম্যান, যেটা টাইম পিরিয়ড মোটামুটি 1360 থেকে 1387, আ কমপ্লেক্স অ্যালিগরিক্যাল পোয়েম রিটেন ইন অল্টারনেটিভ ভার্স, ঠিক আছে। ডেপিক্টিং এ ক্রিশ্চিয়ান স্পিরিচুয়াল জার্নি অ্যান্ড ক্রিটিক সোশ্যাল করাপশন। তিনি তার লেখার মধ্যে দিয়ে সোশ্যাল করাপশন, সোশ্যাল ইস্যুস তুলে ধরেছিলেন এবং সেই সঙ্গে এখানে অ্যাকচুয়ালি একটা ক্রিশ্চিয়ান স্পিরিচুয়াল একটা জার্নি, একটা ধর্মীয় জার্নির ব্যাপারে তিনি সেখানে ডেপিক্ট করেছেন, সেখানে তুলে ধরেছেন ক্রিশ্চিয়ান স্পিরিচুয়াল জার্নি। তো সেই দিক থেকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার্কস, ঠিক আছে। পিয়ার্স প্লাউম্যান, এটা ইম্পর্টেন্ট অবশ্যই। তারপরে আমরা যে নামটা পাবো সে হচ্ছে জন গোবার। এনার নামটাও একটু মনে রাখবে, ইনিও সেই সময়কার তার মানে জিওফ্রে চসারের কন্টেম্পোরারি ছিলেন জন গোয়ার। তার লেখা হচ্ছে কনফেস্টো অ্যামেন্টিস, সরি কনফেসিও অ্যামেন্টিস, এটা ইম্পর্টেন্ট। ভক্স ক্ল্যামেন্টিক্স, এটাও ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, জন ট্রেভিসা, এটাও ইম্পর্টেন্ট, নামটা একটু মনে রাখবে। এবং এখানে আরও একজনের নাম আমরা যেটা পাবো যেটা আছে জন ওয়াইক্লিফ, এনার নামটা একটু মনে রাখবে, ঠিক আছে। জন ওয়াইক্লিফ, এনার নামটা মনে রাখবেন, যাকে বলা হয় দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন, এবং ইনি লোলার্ড মুভমেন্ট শুরু করেছিলেন, যেটা আমি অলরেডি বলেছি লোলার্ড মুভমেন্ট সম্পর্কে। এবং ইনি হচ্ছেন বাইবেলের ইংলিশ ট্রান্সলেট করেন, যার ফলে বাইবেলটা মানুষদের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেবল হয়ে ওঠে। জন ওয়াইক্লিফ সম্পর্কে এইগুলো একটু মনে রাখবে। এবং এই সময়কার আরও কিছু রাইটার্স আছে, দেখো সেগুলো ইম্পর্ট্যান্ট, একটু নামগুলো মনে রাখবে, জাস্ট এগুলো মনে রাখবে। এইগুলো সম্পর্কে বেশি এখানে আলোচনা করা নেই, শুধু নামগুলো মনে রাখলেই চলবে। আর একজন ছিল থমাস ম্যালোরি, তার লেখা এটা ইম্পর্ট্যান্ট, লে মর্টে ডি আর্থার, এই লেখাটা ইম্পর্ট্যান্ট, এটা একটু মাথায় রাখবে। প্রোজ রিটেলিং অফ আর্থুরিয়ান লেজেন্ডস, আর এই নামগুলো একটু দেখে রাখবে, রিচার্ড রোল, জুলিয়ান নরউইচ, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। এই মোটামুটি আমাদের জায়গাটা
যে জায়গাটা বিশেষ করে বলার দরকার আশা করি তোমাদেরকে সেটা বলেছি, কমপ্লিট করেছি, এবং ভিডিওটা জাস্ট একটু যাতে বেশি বড় না হয় সেটা চেষ্টা করেছি। সেই জন্য আমি লাইন বাই লাইন তোমাদেরকে এখানে অ্যানালিসিস করিনি, চেষ্টা করেছি যতটা শর্টে করা যায়। এবং আমি তোমাদেরকে এবার একটু বাংলা যে নোটসটা সেটা একটু দেখিয়ে দেবো। এই যে লিগ্যাসি অন ইনফ্লুয়েন্স অন লেটার লিটারেচার, এটা একটু তোমরা দেখে নেবে। আচ্ছা, যেটা বলছিলাম এই যে চৌসারের যুগের বিষয়বস্তু, এখানে দেখো আমি তোমাদের যেগুলো বলেছি সেগুলোই মোটামুটি এখানে লেখা আছে, যেগুলো বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এই যে অ্যাংলো সেকশন অ্যান্ড অ্যাংলো নর্মান ঐতিহ্য থেকে সরে এসে ইংরেজি সাহিত্য একটা নতুন রূপ পায় এই সময়। তারপরে এই সময় শ্রেষ্ঠ কবি ছিলেন জিওফ্রে চসার, যাকে আধুনিক ইংরেজি কাব্যের জনক, দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। পিডিএফটা অবশ্যই সবাই ভালো করে পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর করে সাজানো আছে নোটসগুলো। তারপরে এখানেও সেই ঘটনাগুলোই বলা হয়েছে, ফিউডাল সমাজের অবক্ষয় বা সেই ডিক্লাইন অফ ফিউডালিজম, তারপরে ব্ল্যাক ডেথ, তারপরে হচ্ছে 100 ইয়ার্স ওয়ার। ঠিক আছে, এই যে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে দীর্ঘ যুদ্ধ চলেছিল, যা জাতীয়বোধের উত্থানে সহায়ক হয়। ফরাসি ভাষার প্রভাব কমে গিয়ে ইংরেজি ভাষা জনপ্রিয় হতে শুরু করে এই সময়, যা ইংরেজি ব্যবহারে প্রসারে সাহায্য করে। ধর্ম এবং গির্জার ভূমিকা, সেই সময় ক্যাথলিক চার্চের প্রবল ক্ষমতা ছিল, তবে চার্চের মধ্যে ব্যাপক দুর্নীতি ও অনৈতিকতা ছিল। ঠিক আছে, সেই সময় কি যাজক শ্রেণী ক্ষমতা ও সম্পদের প্রতি তারা দিনের পর দিন লোভী হয়ে ওঠে। এই যে উইকলিফ চার্চের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এবং বাইবেলের ইংরেজি অনুবাদ করেন, যা সাধারণ মানুষের কাছে ধর্মকে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে। আচ্ছা, এই চসারও কিন্তু এই চার্চের এই যে দুর্নীতির বিরুদ্ধে লিখেছিলেন। তা ক্যান্টারবেরি টেলসের চসার চার্চের যাজকদের যেমন পার্ডোনার, ফ্রায়ার, মঙ্ক চরিত্র চিত্রণের মাধ্যমে চার্চের ভণ্ডামি কিন্তু প্রকাশ করেছিলেন। তারপরে ভাষা সাহিত্যের ক্ষেত্রে সেই একই জিনিস, মিডল ইংলিশের ডেভেলপমেন্ট হয় এবং এখানে অ্যালিগরি, স্যাটায়ার, কোর্টলি লাভ, ঠিক আছে, অ্যালিগরি, স্যাটায়ার, কোর্টলি লাভ এবং ধর্মীয় কাহিনীর রিলিজিয়াস টেলসের সংমিশ্রণ ঘটতে আমরা দেখেছি। চসারের যুগের প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্য বাস্তববাদ, রিয়ালিজম, ব্যঙ্গ, যেগুলো বললাম, কোর্টলি লাভ, মানে সেই লেখার মধ্যে এগুলো চলে আসছে। জিওফ্রে চসার সম্পর্কে এখানে বাংলায় কিছুটা লেখা আছে, উইলিয়াম ল্যাংল্যান্ড সম্পর্কে, জন গাওয়ার এই সম্পর্কে লেখা আছে, তো এগুলো তোমরা দেখে নিও। আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, আমার যেটুকু বোঝানোর আমি আশা করি সেটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও আরও আমাদের ভিডিও আসবে পরপর। ঠিক আছে, তোমাদের যে টাইম পিরিয়ডটা আছে ইংলিশ লিটারেচারে, সেই হিসেবে পরের ভিডিও আসবে। আর এটা আমাদেরকে মেনলি আমাদের যে পেড ব্যাচ আছে সেখানেই এই পিডিএফগুলো দেওয়া হয়। তো তোমরা যদি কেউ সেখানে অ্যাড হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখানে মেসেজ করতে পারো, সেখানে তোমরা ডিটেলস সম্পর্কে জানতে পারো। তো আমাদের ক্লাস চলছে, তোমরা চাইলে সেখানে অ্যাড হতে পারো। তো এখানে শেষ করছি মোটামুটি আমাদের আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।